আর্থিক সংকটের মাঝে জীবন কাটানো সংসারী এক লোক, যার ইচ্ছে সহজে বড়লোক হওয়া। আর এই অগাধ লোভ থেকে সে শুরু করে তন্ত্রমন্ত্র এবং কালো জাদুর সাধনা। স্বার্থ সিদ্ধির জন্য সে নিজের স্ত্রী এবং মেয়েকেও এই পাপাচারে জড়িয়ে নেয়। কিন্তু তার ধারণা ছিল না এই লোভ তার জীবনে কি পরিণতি ডেকে আনবে। আসুন দেখে আসি ধনী হতে গিয়ে ধ্বংস হয়ে যাওয়া এক লোকের গল্প নিয়ে নির্মিত হানি সিনেমার এক্সপ্লেনেশন। কিছু সভ্য মানুষ পাহাড়ের একটি গুহাতে যায়। সেখানে বর্বর আদিবাসীদের সাথে তারা একটা পুজোতে অংশ নেয়। এই সম্প্রদায়টা মূলত প্রচলিত দেবতার বাইরে গিয়ে একটা শয়তানের পুজো করে। এদের পুজোর নিয়মও সামান্য আলাদা। একজন মহিলা তান্ত্রিক পুজো পরিচালনা করে। সে একজন অনুসারীর মাথায় পাথর দিয়ে আঘাত করে এবং সেই রক্ত শয়তানের দেবতার উদ্দেশ্যে অর্পণ করে। তারপরে প্রসাদ হিসেবে সবার জিহ্বায় এক ফোঁটা করে দেওয়া হয়। এই অদ্ভুত রিচুয়ালের মাধ্যমে তাদের পুজো সমাপ্ত হয়। এরকম অদ্ভুত কালচার যে শুধু প্রত্যন্ত পাহাড়েই আছে তা কিন্তু না, শহরের আধুনিক সমাজের অনেকের মধ্যেও কুসংস্কারের বিষবাষ্প ছড়িয়ে আছে। তেমনই একজন হলো আনন্দ। আজ সে অফিসের কলিগদের হাতে বেদম মার খাচ্ছে, কারণ অফিসে বসে সে কাজের চেয়ে বেশি তান্ত্রিক সাধনা করে। তার ডেস্কের ড্রয়ার ভর্তি লেবু, ফুল, মরিচ পোড়া ইত্যাদি জিনিসে ঠাসা। কলিগেরা তার এই কার্যকলাপ আর সহ্য করতে পারছিল না, তাই তাকে মেরে ধরে চাকরি থেকে বের করে দেয়। মার খেয়ে ছেঁড়া জামা এবং রক্তাক্ত শরীরে আনন্দ বাড়ি ফিরে আসে। আনন্দের স্ত্রী ললিতা তখন মেয়ে মীরাকে দোল দিয়ে ঘুম পাড়াচ্ছিল। আনন্দের এই অবস্থা দেখে ললিতা তাকে হাসপাতালে নিয়ে যেতে চায়। তবে আনন্দ আপসেট ছিল। সে নিজের বাচ্চাকে দোষারোপ করে বলে এই বাচ্চাটাই অপয়া। বাচ্চার জন্মের পর থেকেই নাকি তার ভাগ্য খারাপ হয়ে গেছে। আনন্দ ললিতাকেও দোষারোপ করে তাকে বিয়ে না করলে এই বাচ্চাটার জন্মই হতো না। এরপরে আনন্দ ভেতরে চলে যায় এবং সকল দেবতার ছবি সরিয়ে ফেলে শয়তানের দেবতার ছবি লাগায়। এটা মূলত সেই শয়তান দেবতা পাহাড়ের গুহায় যার পুজো করা হয়। তো যাই হোক, এরপরে 6 বছর কেটে যায়। আনন্দ এখনো উপার্জনের মতো কোনো কাজটাজ করে না, শুধু এখানে সেখানে ঘুরে বেড়ায় আর সুযোগ পেলে টুকটাক পুজো অর্চনা করে। ললিতা কোনো রকমের শিক্ষকতা করে সংসার এবং মেয়ের পড়াশোনার খরচ সামলানোর চেষ্টা করছে। তার একার খরচে বেশ হিমশিম খেতে হচ্ছে। পাওনাদারেরা এসে ঝামেলা করছে। কথাগুলো আনন্দকে বলতেই সে খেপে যায় এবং ললিতার গায়ে হাত তোলে। কোনো কাজ বা চাকরির কথা বললেই আনন্দ রেগে যেত। তার একটাই কথা, একদিন এসব তন্ত্রমন্ত্র করে সে ধনী হয়ে যাবে। যদিও ললিতার চাহিদা যথেষ্ট কম, সে সৎভাবে সামান্য ইনকামেও খুশি ছিল। কিন্তু আনন্দের লোভ এবং লালসার সামনে ললিতার কোনো উপদেশই টিকে না। এদিকে আবার কলোনির লোকেরা বাড়ির সামনে এসে ঝামেলা শুরু করে। আনন্দের কালো জাদুর চর্চার কারণে তারা বেশ ভয় পাচ্ছিল। না জানি দেবদেবীর কি অভিশাপ লেগে যায়। এই জন্য মব করে তাকে এলাকা ছাড়া করতে চাইছিল। বাধ্য হয়ে বাড়িওয়ালা আনন্দকে 2 দিনের সময় দিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। আনন্দ কোনো প্রতিউত্তর না দিয়ে কলোনি ছেড়ে চলে যায়। তারপরে আরো 3 বছর কেটে যায়। আনন্দের অভ্যাসের কোনো পরিবর্তন হয়নি। সে এখনো ভাগ্য বদলের আশায় আছে। নতুন শহরে গিয়ে ললিতা স্কুলে চাকরি নিয়েছে এবং একই স্কুলে মীরাকেও পড়াচ্ছে। একদিন স্কুল শেষ করে বাড়িতে ফেরার সময়ে ওপরের তলায় গানের আওয়াজ পায়। ওপরের তলায় নতুন ভাড়াটিয়া এসেছে। মীরার গান শেখার প্রতি বেশ ঝোঁক ছিল। আবার বিয়ের আগে ললিতাও টুকটাক গান করত। তাই মা মেয়ে ওপরতলার ভাড়াটিয়ার সাথে দেখা করতে যায়। কড়া নাড়তেই এক বৃদ্ধ বেরিয়ে আসে। বৃদ্ধ জানায় তার মেয়ে গান করছিল। সে এখানকার স্কুলের মিউজিক টিচার হিসেবে জয়েন করেছে। ললিতা শুনেছিল তাদের স্কুলে একজন মিউজিক টিচার আসছে। একটু পরে টিচারও বেরিয়ে আসে এবং ওদের ভেতরে নিয়ে যায়। ওরা সবাই টুকটাক কুশল বিনিময় করে এবং টিচার মীরাকে গান শেখাবে বলে কথা দেয়। টিচারের বাবা মীরাকে কোলের ওপরে বসায়। এমনিতে ব্যাপারটা স্বাভাবিক, কিন্তু লোকটার টাচে মীরা বেশ অস্বস্তি বোধ করছিল। তো এরপরে ললিতা আর মীরা নিজেদের অ্যাপার্টমেন্টে চলে আসে। সেদিন রাতে সারাঙ্গাপানি নামের এক তান্ত্রিক আনন্দের সাথে দেখা করতে আসে। তারা দুজনে কোনো বিশেষ কাজের ব্যাপারে আলোচনা করছিল। ললিতা আড়াল থেকে তাদের কথা সামান্যই শুনতে পায়, ফলে শিওর হতে পারছিল না ওরা কি ব্যাপারে কথা বলছে। সারাঙ্গাপানি বলে তাদের কাজের জন্য আনন্দের মেয়ে মীরাকে লাগবে। সে আনন্দকে অনেক টাকা ইনকামের লোভ দেখায়। আনন্দ একটু দ্বিধায় ছিল, কারণ এই কাজের জন্য ললিতা হয়তো মীরাকে ছাড়বে না। সারাঙ্গাপানি বিরক্ত হয়ে আনন্দকে বলে ন্যাকামি বাদ দাও। এই কাজের জন্য তুমি ছাড়াও আরো বহু মানুষ আছে। তোমাকে শুধু তোমার মেয়ের অ্যাডভান্টেজের জন্য সিলেক্ট করা হয়েছে।
কথাগুলো বলে সারাঙ্গাপানি বেরিয়ে যায়। ললিতা কথাবার্তার ধরন থেকে বুঝতে পারে ওরা নিশ্চয়ই কোনো খারাপ কাজের প্ল্যান করছে। তাই ললিতা আনন্দের সাথে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। ফলে আনন্দ ললিতাকে মারধর শুরু করে। বাবা মায়ের ঝামেলা দেখে মীরা কাঁদতে শুরু করে। তাদের ঝামেলার আওয়াজ শুনে ওপরতলা থেকে মিউজিক টিচার এবং তার বাবা নেমে আসে। তারা মীরাকে সাথে করে নিজেদের বাড়ি নিয়ে যায় যাতে তাকে বাবা মায়ের ঝামেলার ভেতরে থাকতে না হয়। পরের দিন স্কুলে এসে মীরার ললিতার সাথে দেখা হয়। মীরা মুখটা ছোট করে মাকে বলে, বাবা এবং তুমি আর ঝগড়া কইরো না, আর ঝগড়া করলেও আমাকে যেন বিদ্যা ম্যাডামের বাড়ি পাঠিও না। মীরা জানায় রাতে ঘুমের সময়ে টিচারের বাবা তাকে ব্যাড টাচ করছিল। কথাটা শুনে ললিতা হতবাক হয়ে যায়। মীরাকে জড়িয়ে ধরে তাকে ভরসা দিয়ে বলে সে আর কখনোই তাকে ওদের বাড়ি পাঠাবে না। রাতে আনন্দ ছাদে বসে ড্রিঙ্ক করছিল। ললিতা তখন আনন্দের কাছে গিয়ে অনুরোধ করে বলে তাদের মীরার সামনে ঝামেলা না করলেই ভালো হয়, না হলে এটা ওর মানসিক বিকাশে ইফেক্ট ফেলবে। আনন্দ বলে সেও আর কোনো ঝামেলা করবে না, তবে এর আগে তাকে কিছু কাজ করতে হবে। ললিতা আনন্দের যে কোনো শর্তেই রাজি ছিল। আনন্দ বলে আজ রাতে সে 10 দিনের জন্য বাইরে যাচ্ছে, ফিরে আসার পরে সে চেঞ্জ হয়ে যাবে এবং খুব শীঘ্রই বড়লোক হয়ে যাবে। ললিতা বলে তাহলে এই 10 দিন সে মীরাকে নিয়ে গুরুজির আশ্রমে কাটাবে। এরপর আনন্দ রাতে বেরিয়ে যায় আর ললিতা এবং মীরা পরের দিন সকালে আশ্রমে চলে যায়। আশ্রমে আসার পরের দিন সকালে মীরাকে খুঁজে না পেয়ে ললিতা অস্থির হয়ে যায়। তবে কিছুক্ষণ খোঁজার পরে সে আচার্য নামের আশ্রমের এক সেবকের কাছে মীরাকে পায়। আচার্য লোকটা বেশ ভালো, ছোটবেলায় পরিবারকে হারিয়েছে। এরপর সে আশ্রমে জীবন কাটাচ্ছে। ললিতা আচার্যকে নিজের ভাই বানিয়ে নেয়। আচার্য মীরাকে কাঠের একটা খেলনা উপহার দেয়। তো এরপরে কয়েকদিন ললিতা আর মীরা খুব সুন্দর সময় কাটায়। যদিও গুরুজি অ্যালার্ট করেছে মীরার বিপদ আসতে চলেছে, তবে মীরার বিপদ যে স্বয়ং তার নিজেরই বাবা সেটা জানতো না। এদিকে আনন্দ তার কাজের সব সেটেলমেন্ট করে আশ্রমে ওদেরকে নিতে আসে। আনন্দ বেশ খুশি ছিল। সে আজ পর্যন্ত মীরার সাথে কখনো ভালোভাবে কথাও বলেনি, তবে আজ সে মীরাকে কাছে ডেকে ভালোভাবে কথাবার্তা বলে। ললিতা জামা কাপড় প্যাক করছিল, তখন আচার্য আসে। আচার্য মীরাকে একটা খেলনা দেয় আর আনন্দের কাছে অনুমতি চায় কখনো মীরাকে দেখতে ইচ্ছে হলে সে আনন্দের বাড়ি আসতে পারবে কিনা। আনন্দ কোনো ভদ্রতার ধার না ধরে আচার্যকে স্পষ্ট না করে দেয়। এতে আচার্য একটু মন খারাপ করে চলে যায়। এরপরে আনন্দ ওদেরকে নিয়ে আসার সময়ে খেলনাটা আশ্রমের সামনে ফেলে দিয়ে আসে। আনন্দ মীরা আর ললিতাকে নিয়ে আরেকটা নতুন বাড়িতে আসে। এটা মেবি সারাঙ্গাপানির বাড়ি। সেখানে রাভানা নামের একজন আয়াও ছিল যে বাড়ির সবকিছু দেখাশোনা করত। তবে রাভানার হাবভাব ছিল বাড়ির মালিকের মতো। বাড়িতে ঢুকতেই ললিতার কেমন গা ছমছমে লাগে। আনন্দ মীরাকে নিয়ে ললিতাকে ভেতরে ঘরে যেতে বলে। রাভানা বিড়ালের অবয়বের একটা পুত্তলিকা বা পুতুল এনে আনন্দকে দেয়। সারাঙ্গাপানি আনন্দকে বলে মীরা যেন আপাতত এটা নিয়ে প্র্যাকটিস করে। একদিন পরেই তারা কাজের প্রথম স্টেপের জন্য বেরিয়ে যাবে। তো কথাবার্তা শেষ করে রুমে যেতেই ললিতা আকুতি মিনতি করতে থাকে তারা এই বাড়িতে থাকবে না, জায়গাটা তার সুবিধা লাগছে না। তাছাড়া মীরাকেও সে ছাড়তে চাইছিল না। তবে আনন্দ ললিতাকে ভুজুং বাজুং বোঝায়। এতেও সে কনভিন্স না হলে আনন্দ তাকে বেশ মোটা অঙ্কের টাকা এনে দেখায় এবং বলে এই টাকাগুলো জাস্ট অ্যাডভান্স, কাজটা হয়ে গেলে তারা অনেক টাকা পাবে। অভাব অনটনের মাঝে থাকা ললিতা এতগুলো টাকা দেখে কনভিন্স হয়ে যায় এবং নির্ধারিত দিনে মীরাকে রেডি করে দেয়। এরপরে সারাঙ্গাপানি এবং আনন্দ মীরাকে সাথে নিয়ে বেরিয়ে যায়। যদিও ললিতার মন সায় দিচ্ছিল না এবং সে খুব ঘাবড়েও ছিল। যাই হোক, সারাঙ্গাপানি এবং আনন্দ মীরাকে নিয়ে জঙ্গলে শুনশান জায়গায় যায়। সেখানে একটা লোক বস্তার থলেতে কিছু একটা এনে মীরাকে দেয়। বস্তার ভেতরে যেটা ছিল সেটা নড়াচড়া করছিল, তাই মীরা ভয়ে সেটা ধরতে চাইছিল না। লোকটা সতর্ক করে দেয় এটা মীরাকেই ধরতে হবে, আর কেউ ধরতে পারবে না এবং যাবার পথেও কোথাও এটা রাখা যাবে না। তাদের এই কাজের জন্য মীরাকে সিলেক্ট করার কারণ তার এখনো পিরিয়ড শুরু হয়নি। আনন্দ অনেক বুঝিয়ে সুঝিয়ে মীরাকে থলেটা ধরতে বাধ্য করে। এরপরে তারা বাড়ি ফিরে আসে। মীরাকে দেখে ললিতা তার কাছে ছুটে যেতে চাইলে আনন্দ ললিতাকে আটকে দেয়। এরপরে আনন্দ মীরাকে একটা বিশেষ রুমে নিয়ে যায়। মীরা বস্তার মুখ খুলে একটা বিড়াল বের করে। রাভানা দড়ি এনে দিয়ে বিড়ালটাকে বেঁধে রাখার ব্যবস্থা করে দেয়। তারপরে সে মীরার জন্য বেডিং পত্র এনে দেয়।
আগামী কয়েকদিন মীরাকে এই বিড়ালটার সাথে এই রুমেই কাটানো লাগবে। বাইরে থেকে এই রুমের দরজা বন্ধ করে রাখা হতো যাতে মীরা বা বিড়ালটা বাইরে চলে যেতে না পারে। মাঝে মধ্যে রাভানা বিড়াল এবং মীরার জন্য খাবার দিয়ে যেত। শুধু প্রয়োজন মতো মীরাকে বাইরে আনা হতো। তখন তাকে বিড়ালের পুতুলটাকে কিভাবে ফাঁস পড়াতে হবে সেটা শেখানো হতো, কারণ কয়েকদিন পরে আসল বিড়ালটাকেও ফাঁসে ঝোলানো লাগবে। তো এভাবে বেশ কয়েকদিন কেটে যায় এবং একদিন বিড়ালটা গঙ্গাতে শুরু করে। গঙ্গানি শুনে আনন্দ দ্রুত ওই রুমে ছুটে যায়। ললিতা মীরার কাছে যেতে চাইলে আনন্দ তাকে রুমেও ঢুকতে দেয় না। আনন্দ আর রাভানা মিলে সিলিং এর সাথে একটা লম্বা দড়ি ঝুলিয়ে দেয়। এরপরে তার রুমের বাইরে চলে আসে। রাভানা সারাঙ্গাপানিকে ফোন দিয়ে জানালে সেও দ্রুত চলে আসে। মীরাকে আগেই শিখিয়ে দেওয়া হয়েছিল এই পরিস্থিতিতে তাকে কি করতে হবে। সে দড়িটা দিয়ে একটা ফাঁস বানিয়ে সেই ফাঁসটা বিড়ালের গলায় পরিয়ে দিয়ে বাইরে চলে আসে। বেশ কিছুক্ষণ ছটফটের পরে বিড়ালটা 4টা বাচ্চার জন্ম দেয়। সারাঙ্গাপানি আনন্দকে জিজ্ঞেস করে বিড়ালের মিউকাস বা রক্ত ভেঙেছে কিনা। আনন্দ হ্যাঁ উত্তর দিলে সারাঙ্গাপানি দড়িটা টান দিয়ে বিড়ালটাকে মেরে ফেলতে বলে। আনন্দ সেটাই করে। সে দড়ি টেনে বিড়ালটাকে ফাঁসে ঝুলিয়ে মেরে ফেলে। এই দৃশ্য দেখে ললিতা প্রচন্ড ট্রমাটাইজ হয়ে যায়। আনন্দ তাকে ধরে রুমের বিছানায় ফেলে আসে। অসুস্থ হয়ে ললিতার প্রায় বেহাল দশা হয়ে যায়, তবুও তাকে দেখার কেউ থাকে না। বিড়ালটা মরে যাবার পরে রাভানা মীরাকে ঘরের ভেতরে নিয়ে যায়। বিড়ালের বাচ্চাগুলোর সাথে মিউকাস পড়েছিল। মীরা একটা পাত্রে মিউকাস তুলে নেয়। এরপরে রাভানা মীরাকে নিয়ে শয়তান দেবতার সামনে আসলে মীরা পাত্রটা দেবতার সামনে রেখে দেয়। তারপরে সারাঙ্গাপানি পাত্রটা নিয়ে বিশেষ পুজো অর্চনা করে। মীরা রুমে ফিরে গিয়ে দেখে ততক্ষণে রাভানা বাচ্চাগুলো সরিয়ে মেঝে পরিষ্কার করে ফেলেছে। মীরা ওপরে তাকিয়ে দেখে মৃত বিড়ালটা এখনো ঝুলছে। এই সময় তার হ্যালুসিনেশন হয়। সে দেখতে পায় বিড়ালটা তার দিকে মুখ ঘুরিয়ে ম্যাও করছে। মনের অজান্তে ভয়ে মীরা চমকে ওঠে। কয়েকদিন পরে সারাঙ্গাপানির কাছে নতুন ক্লায়েন্ট আসে। নতুন ক্লায়েন্টের জন্য নতুন করে পুজো করা লাগবে, তাই সারাঙ্গাপানি জঙ্গলের লোকটাকে ডেকে কিছু টাকা দিয়ে আরেকটা প্রেগনেন্ট বিড়াল ধরে আনতে বলে। 10 দিন পরে তারা গিয়ে বিড়ালটা নিয়ে আসবে। তবে সমস্যা হলো ললিতা বারবার মীরাকে দিয়ে এসব করতে দেবে না, তাই তারা ললিতাকে অসুস্থ করে রাখার প্ল্যান করে। সেদিনের ঘটনার পর থেকে ললিতা এমনিতেই অসুস্থ হয়েছিল। তার উপর আবার রাভানা ললিতাকে বিষাক্ত মাশরুম মেশানো সলিউশন খাইয়ে দিয়ে আরো অসুস্থ করে দেয়। এরপরে তারা ডাক্তার ডেকে আনে। ডাক্তার ললিতাকে সেন্সলেস হবার ইনজেকশন দেয়, পাশাপাশি বলে যায় ইনজেকশন দিলে 24 ঘন্টা ললিতা অচেতন থাকবে, তাই তাকে প্রতিদিন ইনজেকশন দেওয়া লাগবে। তাছাড়া ইনজেকশনের পরে তার ভেতরে পার্শ্ব প্রতিক্রিয়া হবে, সে অনেক ভায়োলেন্ট হয়ে যাবে। তাই ওদেরকে সাবধানে সিচুয়েশন হ্যান্ডেলের পরামর্শ দিয়ে যায়। ডাক্তার বেরিয়ে যেতেই ললিতা বিছানায় পড়ে ছটফট এবং আর্তনাদ শুরু করে। তার হাত পা বাঁধা ছিল। জানালার বাইরে থেকে অসহায় হয়ে মীরা মায়ের এই দশা দেখছিল। পরের দিন সকালে মীরা মায়ের সঙ্গে দেখা করতে চাইলে রাভানা তাকে মায়ের ঘরে যেতে দেয় না, উল্টো দরজায় তালা লাগিয়ে দেয়। এখানে মীরাকে স্নেহ করার মতো একমাত্র তার মাই ছিল, তাই মাকে হারিয়ে মীরা বেশ একা হয়ে পড়ে। তাছাড়া অবলা নিরীহ বিড়ালকে হত্যার অপরাধবোধ তো আছেই। আর এই মানসিক ট্রমা থেকে সে তারই মতো সেম চেহারার একটা বিড়াল মানবীর কল্পনা করতে শুরু করে। মানে তারই অবয়বের একটা বিড়াল এসে তার সাথে কথা বলতো। মীরা তার কল্পনায় বিড়াল মানবীর নাম দেয় হানি, কারণ ছোটবেলায় মা তাকে হানি বলে রাখতো। হানি মীরাকে বলে ওরা মাকে এই জন্যই অসুস্থ করে রেখেছে, যাতে মীরাকে যখন ইচ্ছা বাইরে নিয়ে গেলে মা বাধা দিতে না পারে। মীরার মায়ের সাথে দেখা করতে ইচ্ছা করছিল। হানি জানায় সে জানে রাভানা কোথায় চাবি লুকিয়ে রেখেছে। হানি মীরাকে পুজোর ঘরে নিয়ে গিয়ে চাবি দেখিয়ে দেয়। এরপরে মায়ের ঘরের দরজার সামনে গিয়ে মীরা দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে দেখে মা কেমন অদ্ভুত আচরণ করছে। এটা দেখে সে আর ভেতরে যাবার সাহস পায় না। পরের দিন আনন্দ ডাক্তারকে মীরার ঘরে নিয়ে আসে। ডাক্তার মীরার শরীরের ব্লাড স্যাম্পল কালেক্ট করে নেয়। মীরা ইনজেকশনের সিরিঞ্জ ভয় পেত, তাই সে বাধা দিতে গেলে ডাক্তার তাকে চড় মারে। চড় খেয়ে কষ্ট সহ্য করে মীরা চুপ করে যায়। এরপরে আনন্দকে কান্নাকাটি করে বলে সে এখানে থাকতে চায় না, সে মায়ের সাথে থাকবে এবং আবারও স্কুলে যাবে। তবে আনন্দ মেয়ের কথাকে পাত্তা দেয় না। তখন মীরা আবারও হানিকে হ্যালুসিনেট করে। হানি মীরাকে সান্ত্বনা দেবার চেষ্টা করে। পরের দিন মীরাকে দিয়ে আরেকটা প্রেগনেন্ট বিড়াল আনা হয়। রাতে হানি মীরাকে বলে মীরা এখান থেকে কখনোই মুক্তি পাবে না, এই বিড়ালটাকে মারার পরে তারা আরেকটা বিড়াল আনাবে। এভাবে একের পর এক চলতেই থাকবে। আর এভাবে চলতে চলতে প্রায় বছর কেটে যায়। এদিকে আচার্য অনেক দিন ললিতা এবং মীরার দেখা না পেয়ে তাদের খোঁজে বের হয়। সে ললিতার স্কুল এবং মিউজিক টিচারের কাছেও খোঁজ নিতে যায়। তবে গত 1 বছর ধরে কেউই তাদের দেখা পায়নি। অন্যদিকে ললিতাকে এখনও ড্রাগের ইনজেকশন
ইনজেকশন পুশ করে কন্ট্রোলে রাখা হচ্ছে। মীরাকেও এখন ইনজেকশন দেওয়া হয় যাতে তার পিরিয়ড বন্ধ থাকে। পিরিয়ড শুরু হলেই মীরা এই পুজোর জন্য অযোগ্য হয়ে যাবে। সারাঙ্গাপানি এবং আনন্দ ডাক্তারকে এভাবে আর বছর দুয়েক ওদেরকে সামলে রাখতে বলে। তবে ডাক্তার জানায় এমনিতেই ওদের কন্ডিশন খুবই খারাপ, বিশেষ করে ললিতা পুরোপুরি মেন্টাল পেশেন্ট হয়ে গেছে, তাই আরও 2 বছর এভাবে চালানো অনেক কঠিন হয়ে যাবে। তাছাড়া খবরটা বাইরে লিক হলে তাদের সবাইকেই জেলে যেতে হবে। ডাক্তারের অ্যালার্ট করা সত্ত্বেও আনন্দ কাজ চালিয়ে যেতে চায়। সে সারাঙ্গাপানিকে নতুন পার্টির সাথে আলোচনা করে ডিল ফাইনাল করতে বলে। তো সারাঙ্গাপানি আর আনন্দ তাদের নতুন ক্লায়েন্টের সাথে দেখা করতে যায়। লোকটা টেন্ডার ফেন্ডার নিয়ে কোনো ঝামেলায় ছিল, তাই এদের কালো জাদুর মাধ্যমে নিজের লক্ষ্য হাসিল করতে চাইছিল। সারাঙ্গাপানি লোকটাকে বোঝায় বিড়ালের মিউকাস খুবই শক্তিশালী জিনিস, যারা এই মিউকাস কাজে লাগাতে পারে তারা সারা জীবন ইচ্ছে মতো ধন দৌলত কামাতে পারে। তবে এই মিউকাস পাওয়ার নিয়ম সবাই জানে না। ষষ্ঠী দেবতার উপাসনা করা হয় ইচ্ছে পূরণের উদ্দেশ্যে। এই দেবতার প্রধান বাহন হলো বিড়াল, এই জন্যই এর মিউকাস বা গর্ভজল এত বেশি শক্তিশালী। কিন্তু বিড়াল বাচ্চা জন্ম দিতেই মিউকাস বাচ্চাদের খাইয়ে দেয়, তাই কেউ মিউকাস সংগ্রহ করতে পারে না। সারাঙ্গাপানি গ্যারান্টি দিয়ে বলে যারা মিউকাস বিক্রি করে ওরা কেউ অরিজিনাল মিউকাস দিতে পারবে না, কারণ ওরা মিউকাস সংগ্রহের নিয়মই জানে না। তাদের শাস্ত্রে মিউকাস সংগ্রহের উপায় লেখা আছে, সেই অনুযায়ী অনেক প্রচেষ্টার পরে তারা এই বিদ্যা রপ্ত করেছে। পিরিয়ড শুরু হয়নি এমন মেয়ে প্রথমে মিউকাস সংগ্রহ করবে, এরপরে কাচারি পুজো তান্ত্রিক সেই মিউকাসের পাত্র মাটিতে পুঁতে দিয়ে তার ওপরে ক্যাকটাসের গাছ লাগিয়ে দেবে। ক্যাকটাস যত বড় হবে ধন সম্পদ মান সম্মান প্রতিপত্তিও তত বাড়তে থাকবে। সারাঙ্গাপানির কথায় কনভিন্স হয়ে লোকটা রাজি হয়ে যায় এবং তাদেরকে অ্যাডভান্স টাকা দিয়ে দেয়। এরপরে তারা আরও একবার সেম পুজো করে। এভাবে আরও প্রায় বছরখানেক পুজো চলতেই থাকে। অযত্ন অবহেলা সেই সাথে অপরাধবোধে মীরার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়, চেহারা পোড়া পোড়া হয়ে যায়, ডিপ্রেশনে চলে যায়। তবুও সে আশা করেছিল একদিন সব থেকে মুক্ত হয়ে আবারও সে স্কুলে যাবে। যাই হোক, একদিন আনন্দ নিজের কাজে বাইরে চলে যায়। রাভানা মীরাকে খাবার দিয়ে নিজের ঘরে যাচ্ছিল, তখন দরজায় কড়া নাড়ার আওয়াজ হলে সে দরজা খুলে দেয়। এরপর থেকে রাভানাকে আর খুঁজে পাওয়া যায়নি। তার সাথে কি ঘটেছিল সেটা আমরা পরে জানতে পারবো। এদিকে সারাঙ্গাপানি আর আনন্দ ফিরে এসে রাভানাকে খুঁজে না পেয়ে ভেবেছিল সে টাকা পয়সা নিয়ে পালিয়েছে। তবে টাকা পয়সা সব ঠিকঠাক জায়গা মতোই ছিল। এরই মধ্যে একজন লোক মীরার চেয়ে সামান্য কম বয়সী একটা মেয়েকে নিয়ে আসে। তারা এখন মীরার বদলে এই মেয়েটিকে দিয়ে কাজ করাবে, তাই মেয়েটাকে নিয়ে ওরা পাহাড়ের মহিলা তান্ত্রিকের কাছে নিয়ে যায়। অন্যদিকে মীরা আবারও হানিকে হ্যালুসিনেট করে। বাড়িতে কেউ নেই এই সুযোগে হানি মীরাকে ললিতার কাছে যাবার পরামর্শ দেয়। যদিও মা পুরোপুরি পাগল, তাই মীরা মায়ের কাছে যেতে ভয় পেত। তবে হানি মীরাকে ভরসা দিয়ে মায়ের কাছে পাঠায়। মীরা মায়ের কাছে গিয়ে কান্নাকাটি করে বলে চলো এখান থেকে পালিয়ে যাই, কিন্তু আনন্দের হাত থেকে বেঁচে তারা পালাবেই বা কোথায়। ললিতা মেয়েকে জড়িয়ে ধরে কিছু একটা ভেবে ভরসা দিয়ে বলে চিন্তা করিস না, আমি তোর মুক্তির ব্যবস্থা করব। যাই হোক, রাতে আনন্দ নতুন মেয়েটাকে নিয়ে বাড়ি ফিরে আসে। মেয়েটার হাতে বিড়ালের থলে ছিল। আনন্দ যেভাবে দেখায় সেভাবে মেয়েটা বিড়াল বেঁধে রেখে দেয়। অন্যদিকে মীরা ততক্ষণে আনন্দের ড্রিঙ্কের সোডার বোতলে বেশ কিছু ট্যাবলেট মিশিয়ে রেখে দেয়। রাতে আনন্দ মদের সাথে সেই সোডা মিশিয়ে পান করে, তারপর সে ঘুমিয়ে যায়। তখন মীরা ললিতার ঘরের দরজা খুলে দিলে ললিতা বেরিয়ে এসে আনন্দকে একটা ইনজেকশন পুশ করে দেয়। বাইরে তখন বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির পরম স্পর্শে অনেকদিন পর ললিতার মন কিছুটা শান্ত হয়। মীরা আনন্দের আনা নতুন মেয়ে এবং বিড়ালটাকে মুক্ত করে দেয়, আর ললিতা আনন্দকে টেনে পুজোর ঘরে নিয়ে যায়। এরপর একটা শঙ্খ দিয়ে ক্রমাগত আনন্দের কপালে মুখে আঘাত করে তাকে মেরে ফেলে। তারপরে তাকে টেনে নিয়ে গিয়ে ললিতা এবং মীরা দড়ির ফাঁসে ঝুলিয়ে দেয়। আনন্দের অসহায় মৃতদেহ দেখে মা মেয়ের মুখে পৈশাচিক হাসি ফুটে ওঠে। তো এরপরে ললিতা পুজোর ঘরের রক্ত মুছে ফেলে এবং পুজোর জায়গাতে আগুন জ্বালিয়ে দেয়। পরের দিন পুলিশ খবর পেয়ে সেখানে চলে আসে। খোঁজাখুঁজি করে একটা কঙ্কাল পাওয়া যায়। এছাড়া ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুরও আলামত পাওয়া যায়। পুলিশ খুনের দায়ে ললিতাকে গ্রেফতার করে নিয়ে যায়। তবে তার মেন্টাল কন্ডিশন খুবই খারাপ ছিল, তাই তাকে সত্য বলার সিরাম পুশ করা হয়। ললিতা স্বীকার করে আনন্দকে সে খুন করেছে। শুধু তাই না, রাভানাকেও সেই খুন করেছে। আসলে ওই দিন দরজায় কড়া নেড়েছিল আচার্য। তখন রাভানা দরজা খুলে দেয়। আচার্য অনেক খোঁজাখুঁজির পরে জানতে পেরেছিল ললিতা আর মীরা এখানেই আছে। রাভানা আচার্যকে বলে ললিতা অসুস্থ, তার সাথে দেখা করা যাবে না। এই সময় মীরা রুমের বাইরে চলে এলে আচার্য তাকে দেখতে পায়।
এই জন্য রাভানা তাকে ভেতরে আসার সুযোগ দেয়। মীরার এই বেহাল দশা দেখেই আচার্য বুঝতে পারে সে কতটা অযত্ন অবহেলায় এখানে আছে। আচার্য ললিতার সাথে দেখা করার জন্য জোরাজোরি শুরু করলে রাভানা তাকে বাইরে বসিয়ে ভেতরে চলে যায়। এরপরে রাভানা অসুস্থ দেখানোর জন্য ললিতাকে ইনজেকশন দেয়। তবে রাভানা ডাক্তারের সাজেশন ভুলে গিয়েছিল। ইনজেকশন পুশ করার পরে পার্শ্ব প্রতিক্রিয়া হয় এবং ভিকটিম ভায়োলেন্ট হয়ে যায়। তাই ভুলবশত সে ললিতার পায়ের শেকল খুলে দেয়। আর তখনই ললিতা রাভানাকে অ্যাটাক করে এবং শেকলের ফাঁস দিয়ে খুন করে। তারপরে ললিতা চিৎকার করে মীরাকে ডাক দিলে মীরা আর আচার্য ভেতরে এসে এই দৃশ্য দেখতে পায়। আচার্য ললিতাকে নিজের বোন হিসেবে মানত, তাই সে বাড়ির পাশেই রাভানার ডেড বডিটা পুঁতে দেয়। আচার্যকে জিজ্ঞাসাবাদ করলে সে এই সত্যিটাই স্বীকার করে। কিন্তু কথা হলো, বাড়ি থেকে ললিতাকে উদ্ধার করা হলেও মীরাকে উদ্ধার করা হয়নি। ব্যাপারটা কি আপনারা নোটিশ করেছেন? তো প্রশ্ন হলো, মীরা কোথায়? ললিতাকেও সেম প্রশ্ন করা হয়। তখন ললিতা জানায় মীরার জীবনটা নষ্ট করার পেছনে সেও দায়ী। মীরা ছোটবেলা থেকে বাবার আদর পায়নি। বুদ্ধি হবার পরে বাবা মায়ের ঝগড়া আর সাংসারিক ঝামেলা ফেস করে আসছে। যে বয়সে তার পুতুল খেলার কথা, সেই বয়সে তার বাবা তাকে একের পর এক নিরীহ বিড়াল খুন করাচ্ছে। মীরার স্বাভাবিক গ্রোথ বন্ধ করতে তাকে হরমোন ইমব্যালেন্সের ইনজেকশন দেওয়া হয়েছে। ফলে তার পুরো শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে। চর্মরোগ সহ নানান অসুখ এখন মীরার শরীরে দানা বেঁধেছে। সবচেয়ে সাংঘাতিক ব্যাপার হলো, নিঃসঙ্গতা তাকে মেন্টালি আনস্টেবল করে তুলেছে। সে রিয়েলিটি এবং কল্পনার পার্থক্য ধরতে পারছে না। একজন বিড়ালের মতো মানুষকে সে কল্পনা করছে। ফলে ললিতার ভয় হয় মীরার জীবনটা হয়তো নষ্ট হয়ে গেছে। সে এই নিষ্ঠুর দুনিয়াতে আর স্বাভাবিক জীবন কাটাতে পারবে না। তাই মীরাকে যাতে আর কোনো কষ্ট সহ্য করতে না হয়, এই জন্য ললিতা মীরাকে মুক্তি দিয়েছে। মানে ললিতা যেহেতু মেন্টাল কন্ডিশন ঠিক নেই, তাই মীরাকে মুক্তি দিতে গিয়ে সে মীরাকেও খুন করে ফেলেছে। ললিতার মীরাকে হত্যা করা মূল উদ্দেশ্য ছিল না, বরং তাকে মুক্তি দিতেই এই নৃশংস কাজটা করে ফেলেছে। আর এই নির্মম টুইস্টের সত্যতা সামনে রেখেই গল্পটা শেষ হয়ে যায়। দর্শক, ব্ল্যাক ম্যাজিক যারা করেছে তারা কখনো মুক্তি পায়নি, সবাই ধ্বংস হয়েছে। ধনী হবার শর্টকাট কোনো পথ নেই। ধনী হবার উপায় হলো নিজের লক্ষ্যের প্রতি কনফিডেন্স থাকা, পরিশ্রম করা এবং নিজের মেধাটাকে ঠিকঠাক জায়গায় ইউজ করা। তাই এই সিনেমা থেকে শিক্ষা নিয়ে আমাদের উচ্চাকাঙ্ক্ষা পরিহার করে স্বাভাবিক জীবন কাটানো উচিত। আজ এ পর্যন্তই। সিনেমাটি ভালো লাগলে অন্যদের সাথেও শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।